ফিরে আসার দিন যত কাছে আসে মানুষ তত বেশি থেমে যায়। প্রিয়ন্তী সেটা বুঝতে পারছে। বিদেশে তার শেষ মাস শুরু হয়েছে। ক্যালেন্ডারের তারিখগুলো লাল দাগ দেওয়া, প্রতিটা দাগ একটা বাস্তবতা। আর সেই বাস্তবতার নাম ফেরা। সে আর আগের মতো উত্তেজিত না, আবার ভয়ও পাচ্ছে না। সে শুধু ভাবছে ফিরে গেলে সে কে হবে। এই প্রশ্নটাই সবচেয়ে কঠিন। আজ ক্যাম্পাসে তার শেষ বড় প্রেজেন্টেশন। হল ভর্তি মানুষ, সুপারভাইজার, গবেষক, অতিথি। মঞ্চে প্রিয়ন্তী ওঠে। এবার তার হাঁটু কাঁপে না, এবার তার কণ্ঠ স্থির। সে নিজের কাজের কথা বলে, নিজের সীমার কথা বলে, নিজের শেখার কথা বলে। প্রেজেন্টেশন শেষ হলে করতালির শব্দ থামে না। সুপারভাইজার উঠে দাঁড়িয়ে বলেন, ইউ ডি নট জাস্ট গ্রো একাডেমিক্যালি, ইউ রিগ্রিউ অ্যাজ এ পার্সন, দ্যাটস ম্যাটার্স মোর। এই কথাটা প্রিয়ন্তীর বুকের ভেতর গভীরভাবে ঢুকে যায়। সেদিন রাতে হোস্টেলে ঘরে একা বসে সে ব্যাগ গোছাতে শুরু করে। কাপড় নয়, স্মৃতি। একটা নোটবুক পায়, প্রথম সপ্তাহের লেখা, ভয়, অপরিচয়, নিজেকে প্রমাণ করা তারা। সে হাসে, এই মানুষটা এখন আর সে না। ঠিক তখনই ফোনটা বেজে ওঠে। তসদির। এই নামটা এখন আর ধাক্কা দেয় না, এটা শান্তি দেয়। এ কল ধরে। হ্যালো। উপাস থেকে কণ্ঠ। আজ কেমন গেল? প্রশ্নটা খোঁজ নেই আর, দাবির না। আজ শেষ বড় প্রেজেন্টেশন ছিল। প্রিয়ন্তী বলে, ভালো হয়েছে। আমি জানতাম। তাসদির ধীরে বলে, তুমি নিজের জায়গাটা ঠিকই তৈরি করবে। প্রিয়ন্তী একটু থামে। তুমি কেমন আছো? সে জিজ্ঞেস করে। আমি ভালো আছি। তাসদির বলে, আগের মতো উত্তেজিত না, আগের মতো ভেঙেও না। আমি ঠিক আছি। এই ঠিক আছি তার সবচেয়ে বড় অর্জন। কিছুক্ষণ চুপ। তারপর প্রিয়ন্তী বলে, আমি 1 মাস পর ফিরছি। এই কথাটা সে ধীরে বলে। পাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর তাসদির বলে, আমি জানি। এই জানি শব্দে কোনো অধিকার নেই। আমি ভয় পাচ্ছি। প্রিয়ন্তী হঠাৎ বলে, ফিরে গিয়ে আমি আবার ছোট হয়ে যাব কিনা। এ ভয়টা সে আগে কাউকে বলেনি। তাসদির গভীর শ্বাস নেয়। তুমি ছোট হবে না, সে ধীরে বলে, কারণ এখন তুমি জানো তুমি কে। সে একটু থামে, তারপর যোগ করে, আর যদি কেউ তোমাকে ছোট করতে চায় সেটা আমি হতে দিব না, কিন্তু দাঁড়িয়ে নয়, পাশে থেকে। প্রিয়ন্তীর চোখটা ভিজে ওঠে। এই কথাটায় রক্ষা করার অহংকার নেই, আছে সম্মান। তুমি কি ভাবছো? প্রিয়ন্তী জিজ্ঞেস করে। ফিরে এলে সব আগের মতো হবে? তাজির হালকা হেসে বলে, আমি চাই না সব আগের মতো হোক। কেন? কারণ আগের মতো হলে আমরা আবার ভুল করব। আমি চাই আমরা নতুন ভাবে চিনে নিই কে কে আমরা এখন। কথাটা একটা বাস্তব প্রস্তাব, কিন্তু কোনো চাপ নেই। প্রিয়তি জানলার দিকে তাকায়। আমি আর তাড়াহুড়ো করতে চাই না, সে বলে। আমি চাই না ফিরে কোনো নাম দিই আমাদের এই কথাগুলোকে। আমি সেটাই চাই। আমি চাই তুমি ফিরো নিজের মতো করে। এই কথোপকথন দীর্ঘ হয়। তারা কথা বলে ভবিষ্যৎ নিয়ে না, বর্তমান নিয়ে। তারা ঠিক করে ফিরে এলে দেখা হবে, কথা হবে, কিন্তু কোনো ঘোষণা হবে না। কাল শেষ হয়। প্রিয়ন্তী ফোনটা নামিয়ে রাখে। আজ প্রথমবার ফেরা তাকে ভয় দেখায় না। ঢাকায় তাজ দিয়ে ছাদে দাঁড়িয়ে, রাতের আকাশ, হালকা বাতাস। সে নিজেকে বলে, এবার যদি সে আসে আমি তাকে আঁকড়ে ধরবো না, আমি জায়গা করে দিব। এই প্রতিজ্ঞাটা সে নিজের জন্য নেয়। পর দিনগুলোতে প্রিয়ন্তী বিদেশে বিদেশে বিদায়ের প্রস্তুতি নেয়। বন্ধুরা বিদায় দেয়, সুপারভাইজার বিদায় জানান। সবাই বলে, ডোন্ট ডিসপায়ার। সে হাসে। সে জানে সে হারবে না। সে রাতে সে শহরটার দিকে তাকায়। এই শহরটা তাকে ভেঙে দেয়নি, এই শহরটা তাকে গড়ে দিয়েছে। ফ্লাইটের দিন সকালে সে ফোনটা চেক করে, একটা মেসেজ, সেফ জার্নি, আমি অপেক্ষা করছি না, আমি এখানেই আছি। এই লাইনটা তার চোখে জল এনে দেয়, কারণ এই অপেক্ষা না করা সবচেয়ে বড় ভালোবাসা। কারণ সামনে আছে ফিরে আসা, মুখোমুখি হওয়া, আর বাস্তবের সবচেয়ে কঠিন প্রশ্ন, দূরত্বে টিকে থাকা মানুষেরা কাছাকাছি এসে কি একই রকম থাকতে পারে? উত্তর আসবে, কিন্তু ধীরে। ফেরা মানে ফিরে পাওয়া না, ফেরা মানে আবার মুখোমুখি হওয়া। প্রিয়ন্তী সেটা বুঝতে পারছিল। এয়ারপোর্টে কাঁচের দরজার সামনে দাঁড়িয়ে। ঢাকার আকাশটা মেঘলা, বিদেশের পরিষ্কার নীল আকাশের সাথে এর কোনো মিলই নেই। তবু এই আকাশটাই তার পরিচিত। ট্রলিতে ব্যাগ, হাতে ফোন, হার্টবিট অস্বাভাবিক রকম জোরে। ভয় না, এটা প্রস্তুতি। সে দরজা দিয়ে বেরিয়ে আসে। লোকজন, শব্দ, চেনা ভাষা সব একসাথে ধাক্কা দেয়। প্রিয়ন্তী চারপাশে তাকায়। সে কাউকে খুঁজছে না, কিন্তু সে জানে এই শহরে একজন মানুষ আছে যার সাথে তার দেখা হওয়ার কথা। কখন সে জানে না। একদিকে তাসদির এয়ারপোর্টে আসেনি। এই সিদ্ধান্তটা তার জন্য কঠিন ছিল, কিন্তু জরুরি। সে জানে প্রিয়ন্তীর ফেরা তার জন্য না, এ ফেরা প্রিয়ন্তীর নিজের জন্য। সে বাড়িতে বসে ছাদে, ফোন টেবিলে রাখা। সে বারবার স্ক্রিনের দিকে তাকায় না। এই সংযমটা তার সবচেয়ে বড় পরীক্ষা। প্রিয়ন্তী বাড়িতে পৌঁছায় সন্ধ্যার দিকে। মা দরজা খুলে তাকিয়ে থাকে। কয়েক সেকেন্ড কিচ্ছু বলে না, তারপর জড়িয়ে ধরে। এই জড়িয়ে ধরা প্রশ্নের না, হিসাবেরও না, এটা নিঃশর্ত। রাতে নিজের ঘরে বসে প্রিয়ন্তী ব্যাগ খোলে, সব জিনিস রাখে। সে ডায়েরিটাও বের করে।
ওই ডায়েরির পাতায় সে বড় হয়েছে। সে জানলার পাশে দাঁড়ায়। ঢাকার রাত, হালকা শব্দ। এই শব্দগুলো তার ভেতরের সাথে মিলে যায়। ঠিক তখনই ফোন বেজে ওঠে। তাসদির। সে কল ধরে। হ্যালো, ফিরে এসেছো? খোঁজ নেওয়ার এই প্রশ্নটা। হ্যাঁ, এই মাত্র। কেমন লাগছে? অদ্ভুত। সে বলে, সব চেনা, কিন্তু আমি চেনা না। তাসদির হালকা হেসে বলো, এটাই ভালো। কিছুক্ষণ নীরবতা। এই নীরবতা অস্বস্তিকর না। তুমি কেন এয়ারপোর্টে আসোনি? হঠাৎ জিজ্ঞেস করে প্রিয়ন্তী। এ প্রশ্নে অভিযোগ নেই, কৌতূহল। তাসদির গভীর শ্বাস নেয়। কারণ আমি চাইনি। সে ধীরে ধীরে বলে, তোমার ফিরে আসাটা আমাকে কেন্দ্র করে হোক। সে একটু থামে। আমি চাইনি তুমি আবার কারো দিকে তাকিয়ে নিজেকে ছোট করো। প্রিয়ন্তী চোখ বন্ধ করে। এই কথাটা তার বুকের ভেতর কিছু একটা ভেঙে দেয়, কিন্তু কষ্টের জন্য না, মুক্তির জন্য। ধন্যবাদ। প্রিয়ন্তী বলে, এই সিদ্ধান্তের জন্য। আমি শিখছি। তাসদির বলে ধীরে, আমরা কি দেখা করব? প্রিয়ন্তী সরাসরি প্রশ্ন করে। এই সরাসরিটাই তাদের নতুন জায়গা। তাসদির চুপ করে থাকে কয়েক সেকেন্ড, তারপর বলে, হ্যাঁ, কিন্তু আজ না। কেন? কারণ আজ তুমি ক্লান্ত। তাসদির বলে, আর আমি চাই আমাদের প্রথম দেখা ক্লান্তির না হোক। প্রিয়ন্তী হালকা হাসে। কাল? কাল? তাসদির বলে, যদি তুমি চাও। আমি চাই, কিন্তু কোনো প্রত্যাশা নিয়ে না। আমি জানি আমি ঠিক সেটার জন্য প্রস্তুত। কল শেষ হয়। প্রিয়ন্তী বিছানায় শুয়ে পড়ে। আজ ঘুম আসবে, এটাই তার সবচেয়ে বড় প্রাপ্তি। পরদিন বিকেলে তারা দেখা করে। পুরোনো ক্যাফেতে না, পুরোনো জায়গায় না, নতুন একটা কফি শপে। নিরপেক্ষ জায়গা। প্রিয়ন্তী আগে আসে, কফি অর্ডার করে। সে নার্ভাস না, সে প্রস্তুত। তাসদির ঢুকে, চোখাচোখি হয়। এ চোখাচোখিতে কোনো নাটক নেই, শুধু স্বীকৃতি। হাই। হাই। অনেক কিছুই মুছে দেয় এই হায়ে। তারা বসে কিছুক্ষণ চুপ। এই চুপটা দরকার ছিল। তুমি বদলে গেছো, চেহারায় না, থাকার ভঙ্গিতে। তুমিও। তুমি এখন নিজের জায়গা জানো? কথা শুরু হয়, লম্বা, গভীর। তারা কথা বলে, ভয়ের কথা, ভুলের কথা, ভবিষ্যতের ভয় নেই। এবার কেউ কাউকে বোঝাতে যায় না। একসময় প্রিয়ন্তী বলে, আমি চাই না আমরা তাড়াহুড়ো করি। আমি চাই না আমরা আবার ভয়কে সিদ্ধান্ত নিতে দিই। তাসদির বলে, এই দুই লাইনের মাঝখানেই তাদের নতুন গল্পের জায়গা। ক্যাফে থেকে বের হওয়ার সময় কেউ হাত ধরে না, কিন্তু হাঁটার গতি এক। কারণ সামনে আছে আরো কথা, আরো বোঝাপড়া, আর সবচেয়ে কঠিন সিদ্ধান্ত, এই নতুন মানুষ দুজন একই পথে হাঁটবে কিনা। উত্তর আসবে, কিন্তু ধীরে। কিছু দেখা মানুষকে হালকা করে না, কিছু দেখা মানুষকে আরো সচেতন করে তোলে। প্রিয়ন্তী আর তাসদির দেখা ঠিক তেমনই। ক্যাফে থেকে বেরোনোর পর তারা আলাদা ঠিক দিকে হাঁটেনি, আবার একসাথেও হাঁটেনি। একই রাস্তা, কিন্তু মাঝখানে অল্প ফাঁক। এই ফাঁকাটা অস্বস্তিকর না, এটা সচেতনতার। প্রিয়ন্তী জানে এ দেখা কোনো সিদ্ধান্ত এনে দেয়নি, কিন্তু এ দেখা সব সিদ্ধান্তের ভিত্তি ঠিক করে দিয়েছে। সে বাসায় ফিরে ব্যাগ নামিয়ে রাখে। মা রান্নাঘরে টিভি চলছে। সব স্বাভাবিক। এই স্বাভাবিকতাটাই আজ তার কাছে অদ্ভুত লাগে। ঘরে ঢুকে প্রিয়ন্তী দরজা বন্ধ করে দেয়। আয়নার সামনে দাঁড়ায়। সে নিজেকে দেখে। এই মুখটা 1 বছরের আগের না। এই চোখে এখন নিজেকে লুকানোর চেষ্টা নেই। সে বিছানায় বসে ফোনটা হাতে নেয়। কোনো মেসেজ নেই। না থাকাটাই আর শূন্যতা না, এটা স্পেস। অন্যদিকে তাসদির বাসায় ফিরেছে। মিতালি আজ বাসায় নেই। ঘরটা নীরব। এই নীরবতা তাকে ভয় দেখায় না। এই নীরবতা তার এখন পরিচিত। সে জানলার পাশে দাঁড়িয়ে আজকের কথোপকথনটা মাথার ভেতর আবার চালায়। প্রিয়ন্তীর চোখ, কথা বলার ভঙ্গি, চুপ করে থাকার সাহস। এই মানুষটা আগের মানুষ না, এবং সেও না। এই উপলব্ধিটাই তাকে শান্ত করে। পরদিন সকালে প্রিয়ন্তী ঘুম থেকে উঠে দেরিতে। জেট ল্যাগ নেই, কিন্তু মানসিক ক্লান্তি আছে। কিন্তু সে কফি বানায়। এই কফির স্বাদ বিদেশের কফির মতো না, তবুও এই স্বাদটাই তার নিজের। ফোনে মেসেজ আসে, গতকাল কেমন লেগেছে? এই প্রশ্নটা খোঁজ নেয়ার, বিশ্লেষণের না। প্রিয়ন্তী সঙ্গে সঙ্গে উত্তর দেয় না। সে জানে এই কথোপকথনটা তাড়াহুড়োর না। কিছুক্ষণ পর সে লিখে, ভালো, কিন্তু সহজ না। এই 3টা শব্দে অনেক কথা। তাসদির পরে হাসে না। সে লিখে, সহজ হলে ভয় পেতাম। এই কথাটা প্রিয়ন্তীর বুক হালকা করে। দুপুরের দিকে তারা ফোনে কথা বলে, এবার কোনো ভূমিকা ছাড়াই। আমি ভাবছিলাম, আমরা কি খুব বেশি সচেতন হয়ে যাচ্ছি? হতে পারে, কিন্তু আগের মতো অজান্তে ভুল করার চেয়ে এটাই ভালো। আমি ক্লান্ত, বারবার নিজেকে বুঝতে বুঝতে। আমি জানি আমি নিজেও সেই জায়গায় আছি। এই স্বীকারোক্তিগুলো আগে এত সহজ ছিল না। আমি চাই না আমরা আবার এমন জায়গায় যাই যেখানে একজন এগোবে, আরেকজন থেমে যাবে। তাসদির গভীর শ্বাস নেয়। আমি যদি থেমে যাই, সে বলে, তুমি এগিয়ে যাবে। আমি সেটা জানি, এবং এবার আমি সেটা ভয় পাবো না। এই কথাটা প্রিয়ন্তীর চোখটা ভিজিয়ে দেয়। কিন্তু তুমি? আমি যদি এগোই, তুমি কি থাকবে? প্রিয়ন্তী চুপ করে থাকে। এই প্রশ্নের উত্তর তাৎক্ষণিক না। আমি থামবো না। শেষে বলে, কিন্তু আমি দৌড়াবো না, আমি হাঁটবো। যদি তুমি পাশে থাকো ভালো, না থাকলে আমি একাই হাঁটবো। কথাটা তার নিজের কাছেও প্রতিজ্ঞা। তাদের কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর ধীরে বলে, এটাই আমার শেখার জায়গা।
দিনগুলো যায়, তারা দেখা করে, কথা বলে, আবার আলাদাও হয়। এই আলাদা হওয়াগুলো ভাঙনের না, এগুলো প্রস্তুতির। এক সন্ধ্যায় তারা আবার হাঁটে, এবার পাশাপাশি, কেউ হাত ধরে না, কিন্তু দূরত্ব নেই। আমি তোমাকে ভালোবাসি, তাসদির হঠাৎ বলে। না, প্রিয়ন্তীও শোনার অপেক্ষায় নেই। এই শব্দগুলো এখন আর জরুরি না। একসময় প্রিয়ন্তী থেমে দাঁড়ায়, একটা প্রশ্ন। সে বলে, তুমি যদি জানো শেষে আমরা একসাথে হব না, তবুও কি তুমি এই পথটা হাঁটবে? তাসদির তাকায় দীর্ঘ সময়, তারপর বলে, হ্যাঁ, কারণ এই পথটা আমাকে মানুষ বানাচ্ছে। এই উত্তরটা প্রিয়ন্তীর ভেতরে কিছু একটা স্থির করে দেয়। কিন্তু দুজন মানুষ একই পথে, একই গতিতে হাঁটতে শিখেছে। ভালোবাসা হয়তো এখনো নাম পায়নি, কিন্তু এই সম্পর্কটা এখন আর অজানা না। আর সামনে আছে একটা সিদ্ধান্ত, যেটা শুধু আবেগের হবে না, সেটা হবে দুজনের সচেতন পছন্দ। এই গল্পের পরবর্তী অংশ আমাদের নতুন চ্যানেলে আপলোড হয়ে গেছে। এই গল্পের পরবর্তী অংশের লিংক কমেন্ট বক্সে পিন করে দেওয়া হয়েছে। সবাই লিংকে ক্লিক করে এই গল্পের পরবর্তী অংশ দেখুন। আর সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা এখনো কমেন্ট বক্সে লিংক পাননি, একটু অপেক্ষা করুন। এই ভিডিওর ওপরে গল্পগুলো ভেসে উঠবে, সেখান থেকে ক্লিক করে গল্পগুলো দেখে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।